আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অংশটুকু আমরা ধারাবাহিকভাবে একটু দেখার চেষ্টা করবো। কেমন বেসিক বিষয়গুলো আমরা একটু বুঝবো। কেমন তাহলে প্রথমেই আমরা একদম শুরু থেকে যদি আসি, তাপগতিবিদ্যা, এখানে তাপ এবং তাপমাত্রা নিয়ে আলোচনা করা হয়। তো এই অধ্যায়টা বোঝার জন্য একটু তোমাদের প্রথম পত্রের যে শেষ অধ্যায়টা ছিল আমরা জানো নিশ্চয়ই, সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়টাও একটু ভালোভাবে জানা থাকতে হবে। এটার অনেকগুলো অংশ ফিচার এখানে আমরা ব্যবহার করব। তাহলে আমরা একদম যদি প্রথমে চলে আসি, তাপ কি, তাপমাত্রা কি, এগুলো আমাদের জানা জিনিস। হ্যাঁ, তাপ কি আর তাপমাত্রা কি জিনিস। তাহলে আমরা এখানে প্রথমে সংজ্ঞা লিখব। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। গরমের অনুভূতি জাগায়। আর এখানে লিখবো কি, তাপমাত্রার নিচে ইহা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। যা অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ দেবে না নেবে তা নির্ধারণ করে। কেমন? তাহলে আমরা তাপ পেলাম, তাপমাত্রা পেলাম, সংজ্ঞা পেলাম। কেমন? এটার একক হচ্ছে জুল বা ক্যালোরিও হয়, আর এটার একক হচ্ছে আমরা জানি তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। আরো আছে কেলভিন, এবার ফারেনহাইট আছে, হ্যাঁ, তারপরে সেলসিয়াস আছে, হ্যাঁ, এগুলো একটু আমাদের জানা আছে। 3, তাপ পরিমাপক যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার। আর আমরা জানি তাপমাত্রা পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার। ওকে, এই ছোটখাটো পার্থক্যগুলো আমাদের জানতে হবে। আমরা জানি এটাকে প্রকাশ করে কি দিয়ে, কিউ দিয়ে প্রকাশ করে। কিউ বা ডেল কিউ দ্বারাও প্রকাশ করে। এটাকে 4 নম্বর, এটাকে টি বা থিটা বা ডেল থিটা দ্বারা প্রকাশ করে। ওকে, এখানে আমরা কিউ সমান লিখি এম এস ডেল থিটা, আবার এখানে তাহলে আমরা জানি ডেল থিটা সমান যদি আমরা লিখি কিউ বাই এম এস। এই যে আমরা সংজ্ঞাগত পার্থক্যগুলো একটু জেনে নিলাম। এই পর্যায়ে আমরা চলে যাব, এই যে তাপমাত্রা, তাপ দেখলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। তাহলে আমাদের একটা বস্তুতে কত তাপ আছে এবং সেই বস্তু আরেকটা বস্তুর সংস্পর্শে আসলে তাপ দেবে না নেবে, এগুলো নির্ধারণ করার জন্য প্রয়োজন হচ্ছে তাপমাত্রা। সেই তাপমাত্রা পরিমাপ করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হয়, কিছু নতুন প্যারামিটার বা রাশি আমাদের জানতে হয়। এগুলো হচ্ছে তাপনীতিক ধর্ম বা তাপমাত্রিক ধর্ম বলে।
ইংলিশে বলা হয় থার্মোমেট্রিক প্রপার্টি। হ্যাঁ, এই তাপগতিক ধর্ম জিনিসটাকে আমরা একটু বুঝবো। এরপরে আমরা তাপগতিবিদ্যা যেহেতু করছি, তাহলে আমাদের তাপগতিবিদ্যা কি সেটাও জানা দরকার। তাপগতিবিদ্যা হচ্ছে কোনো একটা বস্তুতে তাপ দিলে তার প্রভাব কী হবে এই নিয়ে যে আলোচনা, তাকে আমরা বলি তাপগতিবিদ্যা। হ্যাঁ, তাহলে তাপগতিবিদ্যা আরেকটা জিনিস হলো সাম্যাবস্থা। একটা বস্তু যখন আরেকটা বস্তুর মধ্যে সাথে সংস্পর্শে আসবে, তখন উচ্চ তাপমাত্রার বস্তু নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ দিবে। আর আমরা জানি নিম্ন তাপমাত্রার বস্তু উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ গ্রহণ করবে। এই যে তাপের আদান প্রদান চলতে থাকবে যতক্ষণ না এদের মধ্যে তাপীয় সাম্যাবস্থা বিরাজ করে। মানে দুটো বস্তু তাপমাত্রা একই হওয়াকে আমরা বলছি তাপীয় সাম্যাবস্থা। মানে এরা যদি একে অপরে আর তাপের আদান প্রদান না করে, তখন এই অবস্থাকে আমরা বলবো তাপীয় সাম্যাবস্থা। তাহলে আমরা একটু তাপনীতিক ধর্ম জিনিসটাকে দেখি। তাপনীতিক ধর্ম, তাপনীতিক ধর্ম হচ্ছে কোনো বস্তুতে যদি তাপের পরিবর্তন করা হয়, তবে ওই বস্তুর কিছু ধর্মের পরিবর্তন হয়, এবং যেই পরিবর্তনগুলোকে লক্ষ্য করে আমরা সঠিক ও সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারি এবং থার্মোমিটার তৈরি করা পদার্থের ওই সকল ধর্মকে আমরা বলবো তাপনীতিক ধর্ম। ওকে, তাহলে ডেফিনিশনটা আমরা লিখতে পারি, তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে পদার্থের যে সকল ধর্মের পরিবর্তন হয় এবং যে সকল ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সঠিক ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নির্ণয় করা যায়, এবং যে সকল পদার্থকে কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয়, পদার্থের সেই সকল ধর্মকে বলা হয় তাপনীতিক ধর্ম, এবং সেই সকল পদার্থকে বলা হয় তাপনীতিক পদার্থ। তাহলে আমরা যদি একটু তাপনীতিক ধর্ম এবং তাপনীতিক পদার্থের একটা লিস্ট করে ফেলি। হ্যাঁ, তাপনীতিক ধর্ম আর এই হচ্ছে তাপনীতিক পদার্থ। যেমন আমরা পারদ দিয়ে আমরা কি করি, ডাক্তারি থার্মোমিটার বানাই বা থার্মোমিটার বানাই। এক্ষেত্রে পারদ তাপ গ্রহণ করে তার উচ্চতা বাড়ে বা আয়তন বাড়ে। যেহেতু একটু পারদ হচ্ছে তরল পদার্থ, অতএব তার আয়তন বাড়াটাকে আমরা হিসাব করতে পারি। তাহলে পারদের এই যে আয়তনটা হচ্ছে তাপনীতিক ধর্ম, আর পারদটা হচ্ছে তাপনীতিক পদার্থ। প্লাটিনাম নামে একটা পদার্থ আছে, আপনারা জানেন। সেই প্লাটিনামকে যদি আমরা তাপ দিই, তবে প্লাটিনামের রোধ বেড়ে যায় বা কমে যায়। হ্যাঁ, তাহলে রোধ তো হচ্ছে কিনা তার তাপনীতিক ধর্ম, আর প্লাটিনাম তো হচ্ছে তাপনীতিক পদার্থ। তাহলে রোধ আর হচ্ছে প্লাটিনাম। এভাবে আমরা দৈর্ঘ্য, যেমন এই যে আমরা যে পারদ হিসাব করলাম, সেই পারদের যে বললাম তাপ দিলে কি করে তার আয়তন বাড়ার মাধ্যমে উচ্চতা বাড়ায়, মানে দৈর্ঘ্যের পরিবর্তন হয়। এটাকেও আমরা তাপনীতিক ধর্ম হিসেবে বিবেচনা করতে পারি। কিছু কিছু পদার্থ আছে যাদের চাপের পরিবর্তন হয়। হ্যাঁ, তাপমাত্রার কারণে মানে গ্যাসীয় পদার্থের চাপের পরিবর্তন হয়, তাহলে চাপটাকে এখানে আমরা তাপনীতিক ধর্ম করতে পারি। আবার ওই পদার্থকে আমরা বলবো তাপনীতিক পদার্থ। ঠিক তেমনি আমরা এই যে বললাম লো টেম্পারেচার, মানে নিম্ন তাপমাত্রা পরিমাপ করার জন্য যে সকল থার্মোমিটার তৈরি করা হয়, সেখানে অ্যালকোহল ব্যবহার করা হয়। তাহলে অ্যালকোহলের এই যে আয়তনকে কাজে লাগিয়ে এটা করা হয়, সেজন্য আয়তনটা হচ্ছে তাপনীতিক ধর্ম, আর অ্যালকোহলটা হলো তাপনীতিক পদার্থ। তাহলে তাপনীতিক ধর্মটাকে সচরাচর এক্স দ্বারা প্রকাশ করা হয়, এক্স। হ্যাঁ, এবং আমরা জানি পদার্থের তাপমাত্রা যত বেশি বাড়বে, ওই পদার্থের তাপনীতিক ধর্মেরও তত বেশি পরিবর্তন হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমাদের জন্য। এখন এই জিনিসটা জানার পরে এখন আমরা দেখব পদার্থের তাপমাত্রা পরিমাপ করার জন্য বিজ্ঞানীরা 3 থেকে 4টি স্কেল বিবেচনা করেছেন। আমরা এখানে 3টে স্কেল দেখব। হ্যাঁ, তাহলে তাপমাত্রা পরিমাপের স্কেলগুলো কি কি? তাপমাত্রা পরিমাপের স্কেল, স্কেলগুলো আলোচনার সাথে সাথে আমাদের নাম আসবে, এবং এই স্কেলের আরেকটা জিনিস হলো ঊর্ধ্ব স্থিরবিন্দু আসবে আর একটা নিম্ন স্থিরবিন্দু আসবে। এগুলো বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন স্টিম পয়েন্ট কি আর আইস পয়েন্ট কি।
স্টিম পয়েন্ট বা ঊর্ধ্বস্থিতিবিন্দু হচ্ছে যে তাপমাত্রায় এবং চাপে, একটা নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় বায়বীয় পদার্থ মানে আপনার যদি বলি আমরা পানি মানে বাষ্প এবং পানি সাম্যাবস্থা বিরাজ করে, সেই তাপমাত্রাকে বলা হয় ঊর্ধ্বস্থিতিবিন্দু। নিম্নস্থিতিবিন্দু হচ্ছে যে একটা নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় বরফ এবং পানি সাম্যাবস্থা বিরাজ করে, সেটাকে বলা হয় নিম্নস্থিতিবিন্দু। আর এই দুটোর ব্যবধানকে বলা হয় মৌলিক ব্যবধান। ঊর্ধ্বস্থিতিবিন্দু এবং নিম্নস্থিতিবিন্দুর এই যে পার্থক্য, এটাকে বলা হয় মৌলিক ব্যবধান। আমরা একটু মৌলিক ব্যবধানটাও লিখতে পারি, মৌলিক ব্যবধান। তাহলে প্রথমে আসি ফারেনহাইট স্কেল। ফারেনহাইট একজন বিজ্ঞানীর নাম অনুসারে আমরা জানি ফারেনহাইট এখান থেকে আসছে, যার ঊর্ধ্বস্থিতিবিন্দু হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, আর এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি মৌলিক ব্যবধান হচ্ছে 180 ডিগ্রি। আর 2 নম্বরে আমরা জানি সেলসিয়াস স্কেল। সেলসিয়াসের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, দেন 100। হ্যাঁ, এরপর হচ্ছে কেলভিন। কেলভিন হচ্ছে আমরা জানি তাপমাত্রার এসআই একক। হ্যাঁ, এবং যেটা হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 373.15 ডিগ্রি কেলভিন, এটা হচ্ছে 273.15 ডিগ্রি কেলভিন, এবং তাদের মৌলিক ব্যবধান হচ্ছে 100। হ্যাঁ, এই যে সেলসিয়াস ফারেনহাইটকে সচরাচর এফ দ্বারা প্রকাশ করা হয়, সেলসিয়াসকে সি এবং কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়। এখন এই তিনটা তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্দেশক একটা সমীকরণ আছে, আমরা জানি বিজ্ঞানীরা সেটা বের করেছেন। তারা কীভাবে বের করেছেন সেটা তারা বের করেছেন এই যে তিনটা স্কেল আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক নির্দেশ করার জন্য তারা একটা ক্যালিব্রেশন করেছেন। ক্যালিব্রেশন, হ্যাঁ, ক্যালিব্রেশনের স্টাইলটা আমরা যদি একটু আঁকি, যদি আমরা এরকম 4টা স্কেল আঁকি, চারটে স্কেল ধরলাম। এটা ফারেনহাইট, এটা হচ্ছে সেলসিয়াস, এটা হলো কেলভিন। এটা হলো আমরা ক্যালিব্রেশন করার জন্য একটা নির্দিষ্ট স্কেল যেটার সাথে কম্পেয়ার করবো। কেমন, ধরা যাক এই পয়েন্টগুলো হাইয়েস্ট পয়েন্ট বোঝাচ্ছে। আমরা জানি এগুলা, এটা হচ্ছে কত 212, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 373.15, আর এগুলো হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। নিম্নস্থিতিবিন্দু এটা হচ্ছে 32, এটা হলো 0 মানে 0 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে 273.15 কেলভিন। আর এগুলোকে আমরা একটা নাম দিতে পারি, ধরা যাক এটা হলো এম দিলাম, এটাকে এস দিলাম। আর এখানে এমন একটা তাপমাত্রা, মানে কোনো পদার্থের একটা তাপমাত্রা নির্ণয় করব, যে তাপমাত্রাটাকে আমরা এখানে ফারেনহাইট এফ, সেলসিয়াস সি, কেলভিনে কে, এবং এখানে পি দ্বারা ডিনোট করতে পারি বি। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই যে আমরা এখানে একটা মৌলিক ব্যবধান দেখতে পাচ্ছি, যেটা 180, এখানে 100, এখানে 100। তো এখানে এই যে এস থেকে এম পর্যন্ত এই ডিফারেন্সগুলোকে, অনেক মৌলিক ব্যবধানগুলোকে আমরা সমান করে নিয়ে এই স্কেলের একক মৌলিক ব্যবধান সমান এই স্কেলের কত, এই স্কেলের কত, সেটা বের করার জন্য যে হিসাব করা হয়েছে, এটাকেই বলা হচ্ছে ক্যালিব্রেশন। হ্যাঁ, এবং এটার ভিত্তিতে আমরা একটা সমীকরণ পাই। তাহলে সমীকরণ আমরা কীভাবে বের করি? আমরা বের করি এরকম, আমরা লিখব ঊর্ধ্বস্থিতিবিন্দু
বিয়োগ নিম্নস্থ বিন্দু সরি এরকম নির্ণেয় তাপমাত্রা ডিভাইডেড বাই মাইনাস নিম্নস্থ বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্বস্থ বিন্দু বিয়োগ নিম্নস্থ বিন্দু। তাহলে এই ফর্মুলা যদি আমরা একটু কাজ করি, সমান চিহ্ন দিলাম, তাহলে এবার আমরা তিনটে স্কেলে সেটা ডিটারমাইন করব। তাহলে আমরা নির্ণয় তাপমাত্রা আমি জানি ফারেনহাইট স্কেলে আমি এফ দ্বারা প্রকাশ করেছি। এফ নিম্নস্থ বিন্দু কত? F-32। ওকে, আর হাইয়েস্ট পয়েন্ট মানে ঊর্ধ্বস্থ বিন্দু হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট বিয়োগ 32। অনুরূপভাবে সেলসিয়াস হচ্ছে C-0 100 - 0। আমরা জানি কেলভিনে যদি বলি তাহলে হচ্ছে K-273.15 373.15 বিয়োগ 273.15 ইকুয়াল আমরা জানি এই যে পাশের যে স্কেলটা আমরা হাইপোথেটিক্যাল স্কেল বিবেচনা করছি, এটা হচ্ছে নির্ণয় হচ্ছে বি, আর লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এস, আর নিচে M-S। এই হলো আমাদের একটা সম্পর্ক। তো এটাকে কাজে লাগিয়ে আমরা এরকম পাই F-32 বাই 180 সমান C/100 সমান K-273.15 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু B-S/M-S। এটা এই পয়েন্টগুলো বইয়ের সাথে একটু ডিফারেন্ট হতে পারে, যে যেভাবে ধরেছে সেভাবে আসে আর কি। তাহলে আমি চাইলে এখান থেকে আরও সিম্পলিফাই করতে পারি। হ্যাঁ, আমি এটাকে যদি বাদ দিয়ে তিনটে স্কেল বিবেচনা করি, তিনটে স্কেল বিবেচনা করে যদি আমি 20 দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে হবে 9 C/5 A-273.15/5। তাহলে আমরা এখানে তাপমাত্রার ক্ষেত্রে এক স্কেল থেকে আরেকটি স্কেলে রূপান্তরের জন্য এই সমীকরণটাকে কাজে লাগাতে পারি। হ্যাঁ, তাহলে এটা তাপমাত্রার ক্ষেত্রে। কিন্তু তাপমাত্রার ব্যবধান বললে এটা কাজ করবে না। তাপমাত্রার ব্যবধান বললে তখন আমাদেরকে এভাবে বের করতে হবে। তাপমাত্রার ব্যবধান হলে ব্যবধানের জন্য আমরা জানি তখন F1 F2 থাকবে, তাহলে C1 C2 থাকবে, একটা থেকে আরেকটা ডিফারেন্স বের করতে হবে। তো ব্যবধান হলে আমরা জাস্ট এভাবে মনে রাখবো ডেল F সমান 9/5 ইন্টু ডেল সি, আর যদি ডেল সি থেকে ডেল এফে যায় তাহলে 5/9 ইন্টু ডেল এফ। হ্যাঁ, তাপমাত্রা ব্যবধান। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি ডেল সি সমান ডেল কেলভিন এবং সেলসিয়াসে তাপমাত্রার ব্যবধান একই হয়। এই রূপান্তরের সমীকরণগুলো আমরা একটু ভালো করে মনে রাখব। আচ্ছা, এরপরে এই জিনিসটা জানার পরে এই যে আমরা তাপমাত্রার জন্য বিভিন্ন যে স্কেল তাদের মধ্যে রিলেশনটা বের করলাম, কিন্তু আমরা জানি তাপমিতিক ধর্ম বলে একটা জিনিস আছে। সেই তাপমিতিক ধর্ম এবং এই যে তাপমাত্রা, এদের মধ্যে একটা রিলেশন আমাদের বের করতে হবে, কেমন? তাহলে আসুন আমরা এই জিনিসটা একটু দেখব। আমাদের এই সমীকরণগুলো এখানে যেগুলো আমরা লাস্ট বের করলাম সেগুলো আমাদের প্রত্যেক জীবনে লাগবে। পরীক্ষার জন্য এগুলো খুব উচ্চ মাত্রার ইম্পর্টেন্ট নয়, বাট এগুলো ছাড়া আমরা পরীক্ষায় কাজ করতে পারবো না। মানে অন্যরকম আর কি, মানে পরীক্ষা যা আসে তা অ্যান্সার করার জন্য এগুলোর কোনো বিকল্প নেই, এগুলো আপনাকে এমনিই জানতে হবে সেজন্য। তাহলে আমরা এটা লিখলাম, লেখার পরে আমরা এখন চলে আসি এই যে আমরা যে বললাম, হ্যাঁ, নির্ণয় তাপমাত্রা যদি থিটা হয়, নির্ণয় তাপমাত্রা থিটা, হ্যাঁ, এরপর হচ্ছে স্টিম পয়েন্ট মানে উদ্দেশ্য বিন্দু বা স্টিম পয়েন্ট, থিটা থিটা স্টিম এবং স্টিম লিখতে পারি আমরা। আইস পয়েন্ট, হ্যাঁ, আইস পয়েন্ট বা বরফ বিন্দু যেটা হবে, বা নিম্নস্থির বিন্দু যদি থিটা 0 হয়, থিটা 0 হতে পারে, থিটাকে আইসও লেখা যায়, এটা আইস।
হ্যাঁ, তাহলে এগুলো যদি হয়, এই যে কিছুক্ষণ আগে আমরা লিখলাম নির্ণয় তাপমাত্রা বিয়োগ আইস পয়েন্ট, মনে আছে? হ্যাঁ, নির্ণয় তাপমাত্রা বিয়োগ নিম্নস্থবিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্বস্থবিন্দু বিয়োগ নিম্নস্থবিন্দু। তো এক্ষেত্রে যদি, যেহেতু থিটা ইজ প্রফেশনাল টু টি, মানে টি ইজ প্রফেশনাল, সরি এক্স, এক্স ইজ প্রফেশনাল টু টি, এক্স মানে কি তাপনীতিক ধর্ম, ইজ প্রফেশনাল টু টি। আর তাপমাত্রা বাড়লে মানে তাপনীতিক ধর্মটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাপমাত্রা বাড়লে তাপনীতিক ধর্ম বাড়ে, তাপমাত্রা কমলে তাপনীতিক ধর্ম কমে। এই যে আমাদের সমানুপাতিক চিহ্ন দিয়ে জিনিসটা বোঝানো হয়। তাই যদি হয়, সেটাকে যদি আমরা একটু নকল করি, তাহলে এরকম লিখতে পারি, ধরলাম নির্ণয় তাপমাত্রায় তাপনীতিক ধর্ম এক্স, আর নিম্ন স্থির বিন্দুতে তাপনীতিক ধর্ম হচ্ছে এক্স আই। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে একটা রিলেশন বের করতে পারি, থিটা মাইনাস থিটা আইস ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস এক্স আইস। আবার যদি থিটা স্টিম বিয়োগ থিটা আইস এর ব্যবধানের জন্য আমি সমানুপাতিক চিহ্নকে কাজে লাগিয়ে আমি তা বের করতে পারি এক্স স্টিম বিয়োগ এক্স আইস। তাহলে যদি এখান থেকেও আমি একটা সমীকরণ বের করতে পারি, এখন আমি যদি দুটো সমীকরণকে একটাকে অপরটা দ্বারা ভাগ করি, তাহলে আমি রিলেশনটা পেয়ে যাব। সুতরাং 1/2 হলে 2 করে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই আইস কষ্ট কে কে কাটা যাবে, তাহলে এখানে হবে এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস। ওকে, তারপরে এখান থেকে আমরা ফার্দার যে কোনো স্কেলের জন্য এখান থেকে সমীকরণ বের করতে পারি। তাহলে স্কেল যদি আমি এটা আমরা জানি সেলসিয়াস যদি হয়, তাহলে থিটা মাইনাস 0 হবে, এখানে নিচে হবে 100। হ্যাঁ, এক্স আমরা জানি এক্স মাইনাস, এখানে সেলসিয়াস স্কেলে আই এর জায়গায় আমি 0 দিতে পারি যেহেতু, হ্যাঁ, আর এক্স স্টিমের জায়গায় এক্স 100 দিতে পারি, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপনীতিক ধর্ম। আর এক্স আইসের জায়গায় এক্স 0 দিলে তা বোঝাবে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপনীতিক ধর্ম, এভাবে স্থাপন করা যায়। তাহলে এখান থেকে আমরা এটা সমান পাচ্ছি হলো এক্স মাইনাস এক্স 0 বাই এক্স 100 মাইনাস এক্স 0 ইন্টু 100। এভাবে আমরা ফারেনহাইটের জন্য বের করতে পারি। তাহলে আমি যদি এখান থেকে ফারেনহাইটের জন্য বসাই, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে গেল, এবার আসে ফারেনহাইটের স্কেলের ক্ষেত্রে। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তাহলে কি আসবে, থিটা মাইনাস 32 বাই 312 বিয়োগ 32 সমান এক্স। তাহলে আমি এখানে এক্স অফ 32 দিতে পারি, মানে 32 ডিগ্রি ফারেনহাইটে তাপনীতিক ধর্ম বোঝানোর জন্য। আর এখানে এক্স 212 মাইনাস এক্স 32, তার লিমিটলি আমাদের আসা হচ্ছে থিটা ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স 30, এক্স 212 মাইনাস এক্স 30 ইন্টু 180 যোগ 32। হ্যাঁ, লেখা যেভাবে চাইলে আমরা কেলভিনের ক্ষেত্রে লিখতে পারি। তাহলে আমরা বেশ কয়েকটা সমীকরণ পেয়ে গেলাম। এটা কমন সমীকরণ যদি হয়, এখান থেকে সেলসিয়াসের জন্য আমরা এটা পাই, ফারেনহাইটের জন্য আমরা এটা পাই। এবার আমরা এই যে আমরা লিখলাম, কেমন আমরা একটু ক্যালভিনের ডেফিনিশনে আসি, আমরা একটু সেটা দিয়ে আমরা কিছু জিনিস লিখতে পারবো, আরেকটা সমীকরণ ডেভেলপ করতে পারবো তাপমাত্রা নির্ণয়ের। হ্যাঁ, আমরা তো এই যে কেলভিন কাকে বলে, কেলভিন আমরা জানি একটা এসআই একক, আমরা এগুলোর সঙ্গে আগে শিখেছিলাম। হ্যাঁ, সেখানে কি বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল একটা নির্দিষ্ট চাপে পানির 14 বিন্দু তাপমাত্রা
1/273 অংশকে কি বলে? কেলভিন বলে। পানির চৌদ্দবিন্দু মানে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। হ্যাঁ, পানির চৌদ্দবিন্দু তাপমাত্রা 1/273 অংশকে 1 কেলভিন বলা হয়। তাহলে এখন চৌদ্দবিন্দু কি? ট্রিপল পয়েন্ট কি? ট্রিপল পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় পানি, কঠিন তরল বায়বীয়, হ্যাঁ মানে বরফ, পানি এবং বাষ্প তিনটা অবস্থায়, মানে এই তিন অবস্থায় বিরাজ করে, সেই তাপমাত্রা বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। তাহলে আমরা সেই ট্রিপল পয়েন্টকে ধরে নিয়ে একটা সমীকরণ লিখব। এখন সমীকরণটা কিরকম? আমরা অলরেডি জানি তাপনীতিক ধর্ম ইজ প্রপোর্শনাল টু হোয়াট? তাপমাত্রাকে টি দ্বারাও প্রকাশ করে, কেমন? তাহলে তাই যদি হয় আমরা এখান থেকে লিখতে পারি x = AT। হ্যাঁ, আবার পানির চৌদ্দবিন্দুর যে তাপমাত্রা, চৌদ্দবিন্দুর তাপমাত্রায় আমরা লিখবো হচ্ছে XTP, মানে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারে তাপনীতিক ধর্ম ইজ প্রপোর্শনাল টু TTP, মানে তাপমাত্রা ইন ট্রিপল পয়েন্ট, হ্যাঁ চৌদ্দবিন্দু তাপমাত্রা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি XTP কি হয়ে যাবে? A × TTP আসবে। এটা ধ্রুবকটা সেম থাকবে। তাহলে এটা 1 নাম্বার, এটাকে 2 নাম্বার ধরে আমরা যদি 1/2 করি, তাহলে আমরা পাচ্ছি x/XTP = T/TTP। তা আমরা জানি ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার হচ্ছে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা ইকুইভ্যালেন্ট টু কেলভিনে হচ্ছে 273.15। তাহলে আমরা যদি সেটা বসিয়ে দিই, তাহলে আমাদের নির্ণেয় তাপমাত্রা T সমান হচ্ছে x/XTP × 273.15। তাহলে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আমরা যদি কোনো কিছু তাপমাত্রা নির্ণয় করতে চাই, সেই তাপমাত্রায় যদি তাপনীতিক ধর্ম জানি, আর ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারে যদি তাপনীতিক ধর্ম জানি, এই সমীকরণ ব্যবহার করে আমরা খুব সহজে তাপমাত্রা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এগুলো ভেরি ইজি জিনিস, এগুলো আমরা আমাদের এলিমেন্টারি হিসেবে এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা তাপীয় সমঅবস্থা নিয়ে কথা বলেছিলাম। তাপীয় সমঅবস্থা নিয়ে বেশ কয়েকটা সূত্র আমাদের এখানে করতে হবে, যেগুলোকে আমরা বলি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। আসলে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আগে আরেকটা সূত্র আছে, সেটা হলো, সেটাকে আমরা নাম দিয়েছি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। হ্যাঁ, তাপগতিবিদ্যা শূন্যতম সূত্র। ভেরি ইন্টারেস্টিং, আমাদের প্রাত্যহিক জীবনের সাথে রিলেটেড। এটা আসলে সূত্র না বলে আমরা এক্সপিরিয়েন্সও বলতে পারি। মানে ব্যাপারটা এরকম, ধরা যাক এ বি সি তিনটা বস্তু। হ্যাঁ, এ বি সি তিনটা বস্তু বললাম, এই যে এ বি সি তিনটা বস্তু, এটা এ, এটা বি, এটা সি, এটা বস্তু। বলা হচ্ছে এ বস্তু যদি বি বস্তুর সাথে তাপীয় সমঅবস্থায় থাকে, সি বস্তু যদি বি বস্তুর সাথে তাপীয় সমঅবস্থায় থাকে, তাহলে এ এবং সি এই দুটো বস্তুও তাপীয় সমঅবস্থা বিরাজ করছে। এটা হলো 0th ল অফ থার্মোডাইনামিক্স। ভেরি সিম্পল, ভেরি ইজি। ওকে, সেজন্য আমাদের এটা জাস্ট জ্ঞানমূলক হিসেবে আমরা জানবো, এবং তাপীয় সমঅবস্থা কীভাবে অর্জন করে এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি। এবার আমরা চলে যাব হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। হ্যাঁ, ইন্ডিকেটর ডায়াগ্রাম বা সূচক চিত্র আর কি। সোজা কথা, তাপগতিবিদ্যায় পিবি ডায়াগ্রামকে, হ্যাঁ মানে বি ভার্সেস তাপগতি, আমরা যদি লিখি তাপগতিবিদ্যায় এই যে পিবি লেখচিত্র আমরা একটু হলেও ধারণা আমাদের আছে, কারণ আমরা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব প্রথম পত্রের শেষ অধ্যায়ে আমরা বয়লের সূত্র করেছিলাম, কেমন? তাহলে যে তাপগতিবিদ্যায় যে পিবি লেখচিত্র, তাকে কি বলে? সূচক ডায়াগ্রাম বলে, বা ইংলিশে বলে ইন্ডিকেটর ডায়াগ্রাম। এটা আমাদের অনেক ধরনের হয়। তো এই অনেক ধরনের হওয়াটা বোঝার জন্য আমরা কতগুলো তাপগতীয় প্রক্রিয়া এখানে করে নেব।
হ্যাঁ, তাপগতীয় প্রক্রিয়া পড়ার জন্য আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো সিস্টেম। সিস্টেম কাকে বলে? সিস্টেম। তাহলে এর আগে আমি একটু ইন্ডিকেটর ডায়াগ্রামে একটু ধারণা দিই। বললাম এক্স অক্ষ বরাবর ভি, ওয়াই অক্ষ বরাবর পি যদি নিই, আমাদের এই যে ভি এর বিপরীতে যদি পিকে আমরা প্লট করি, বরাদ্দ করি, তখন এ ধরনের সমীকরণ পাওয়া যায়, এই ধরনের লেখচিত্র পাওয়া যায়। এই লেখচিত্রগুলোকে বলা হয় ইন্ডিকেটর ডায়াগ্রাম বা সূচক চিত্র। কেমন? তাহলে সিস্টেম কাকে বলে পড়ার পর আমরা এখানে যাব। সিস্টেম হচ্ছে কি, পরীক্ষা নিরীক্ষায় আমরা মানে তাপগতিবিদ্যার এই যে স্টাডিটা করবো, এই স্টাডি করার জন্য আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে না? পরীক্ষা নিরীক্ষায় আমরা এই বস্তু জগতের যে অংশটুকু বিবেচনা করি, হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষায় আমরা এই যে বস্তু জগতের যে অংশটুকু বিবেচনা করব তাকে আমরা বলি সিস্টেম। হ্যাঁ, যেমন আমরা ভাত রান্না করার সময় আমরা কি ব্যবহার করি? হাঁড়ি পাতিল ব্যবহার করি। হ্যাঁ, এই হাঁড়ি পাতিল যদি আমি ল্যাবরেটরিতে ব্যবহার করি পরীক্ষা নিরীক্ষা করার জন্য, তখন এটাকে আমি বলবো সিস্টেম। সিস্টেমের সাথে সিস্টেম যা দ্বারা পরিবেষ্টিত সেটাকে বলা হয় পরিবেশ। তাহলে আসলে সিস্টেম এবং পরিবেশ পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেমন? তাহলে সিস্টেম তিন ধরনের। একটা হচ্ছে মুক্ত সিস্টেম, দুই হলো বদ্ধ সিস্টেম, তিন হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। মুক্ত মানে যেটাকে জাস্ট ওপেন লিখি আমরা, ওপেন, ক্লোজড। আর বিচ্ছিন্ন মানে আইসোলেটেড। তাহলে মুক্ত সিস্টেম কাকে বলে? আমরা এই যে যদি ভাত রান্না করার সময় যদি পাত্রের বা হাঁড়িলের যদি কি ঢাকনা না দেওয়া থাকে, তাহলে কি হয়? মানে ভাত রান্না করার সময় ভিতর থেকে যেমন বাষ্প বের হবে, ঠিক তেমনি ভিতর থেকে মানে ফোটার সময় ভাতও বের হয়ে যেতে পারে। হ্যাঁ, হয়, এটা আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? যখন সিস্টেমের মুখ খোলা থাকে তখন কি হয়? পরিবেশ এবং সিস্টেমের মধ্যে তাপ এবং কণার আদান প্রদান ঘটে। তাপ তো বের হয়ই, সাথে সাথে এই যে বললাম বাষ্প বের হয়, মানে কণার আদান প্রদান ঘটে। যদি এরকম হয় তবে এই ধরনের সিস্টেমকে আমরা বলি মুক্ত সিস্টেম। তাহলে যে সিস্টেমে পরিবেশ এবং সিস্টেমের মধ্যে তাপ এবং কণার আদান প্রদান ঘটবে সেটাকে আমরা বলি মুক্ত সিস্টেম। তাপ মানে শক্তি, তাপ মানে এখানে শক্তি বলতে পারি, তাপ ও কণার আদান প্রদান, বিনিময় ঘটে, বিনিময় ঘটে। আর এটাতে শুধুমাত্র তাপের বিনিময় ঘটবে, মানে কণার বিনিময় ঘটবে না। যদি আমি ঢাকনাটা দিয়ে দিই তাহলে আমরা জানি এখান থেকে ভাত বা বাষ্প বেরোতে পারবে না যদি ঢাকনাটা ভালো করে দেওয়া হয়। যেমন আমরা জানি প্রেশার কুকারে রান্না করার সময় শীষ দেওয়ার আগে গ্যাস বাষ্প বের হতে পারে না, তা কিন্তু তাপের আদান প্রদান করবে, মানে পাত্রের দেওয়ালটা উত্তপ্ত হবে। তাহলে এ ধরনের সিস্টেমকে আমরা বলি বদ্ধ বা ক্লোজ সিস্টেম। আর একটা হলো বিচ্ছিন্ন সিস্টেম, যে সিস্টেমে কোনোটি আদান প্রদান করবে না, কোনোটিরই বিনিময় ঘটবে না, সোজা কথা। তাহলে কোনোটিরই মানে কি? তাহলে পাত্রের দেওয়াল কি হতে হবে? পাত্রের দেওয়াল অনেক মোটা হতে হবে, দ্বিস্তর বিশিষ্ট হতে হবে। মানে এমন যদি হয় পাত্রের দেওয়াল যে এখানে ভিতরে আমরা অপরিবাহী পদার্থ দিয়ে পাত্রের দেওয়াল তৈরি করছে, যাতে তাপেরও আদান প্রদান না ঘটে, কণা তো আদান প্রদান ঘটবে না, তাপের আদান প্রদানও যাতে না হয়। যেমন ফ্লাক্সে আমরা যে চা রাখি, এই ফ্লাক্স দ্বিদেয়াল বিশিষ্ট, এখানে তাপের আদান প্রদান খুব কম হয়, বিদায় চা বা গরম পানি দীর্ঘক্ষণ গরম থাকে। ঠিক আছে? তাহলে এই হলো তিন ধরনের সিস্টেম। এই সিস্টেম মধ্যে আমরা বিশেষ করে এই দুটো আমরা ব্যবহার করব। এই দুটো সিস্টেম ব্যবহার করা ছাড়া আমরা কাজ করতে পারবো না এখানে। হ্যাঁ, এরপরে আমরা এই সিস্টেম বোঝার পরে আমরা একটু প্রক্রিয়াতে চলে যাব। প্রক্রিয়া, চার ধরনের প্রক্রিয়া আমরা জানি এখানে, এবং এই প্রক্রিয়াগুলো জানার পাশাপাশি প্রত্যেকটা প্রক্রিয়াতে আমরা ইন্ডিকেটর ডায়াগ্রামটা একটু পড়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আসি সমচাপ প্রক্রিয়া। মানে আমি যে সিস্টেমে কাজ করব মানে কি? যেহেতু তাপগতিবিদ্যা, অবশ্যই তাপের আদান প্রদান ঘটবে, মানে বাইরে থেকে তাপ সাপ্লাই দিব, বা সাপ্লাই না দিলে কি হয় সেটা দেখব। হ্যাঁ, দেওয়ার পরে আবার তাপ সাপ্লাই না দিয়ে সিস্টেমের মধ্যে কী পরিবর্তন হয় সেটা দেখার চেষ্টা করব। তাহলে সমচাপ প্রক্রিয়া,
তাহলে যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের চাপ স্থির থাকে, কোনো সিস্টেমের চাপ স্থির, তাকে সমচাপ প্রক্রিয়া বলে। হ্যাঁ, সমচাপ সম্ভবত আইসোবারিক প্রক্রিয়া বলতেছে, আইসোবারিক প্রসেস বলে। হ্যাঁ, তাহলে এটা কীরকম আমরা জানি, এখানে আয়তনের চেঞ্জ হবে বা তাপের পরিবর্তন হবে। তাহলে আয়তনের চেঞ্জ হবে, তাপ তাহলে এদিকে চেঞ্জ হবে বাট উপরের দিকে উঠবে না, কমবে না। তাহলে এরকম, এটা হচ্ছে কি এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, আয়তনের চেঞ্জ বোঝাচ্ছে। এদিকে যেহেতু ভি, এদিকে পি। হ্যাঁ, পি যেহেতু খাড়া, মনে রাখবো আমরা খাড়া দিকে হচ্ছে পি, ওয়াই বরাবর, এবং মনে রাখতে পারি। আর এটাকে আমরা বলি সমচাপ, সম আয়তন প্রক্রিয়া। সেটা যে প্রক্রিয়া কোনো সিস্টেমে আয়তন স্থির থাকে, হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো, সমায়তন প্রসেস বলবো। সমায়তন প্রসেসে তাহলে কী হবে, এদিকে ভি, এদিকে পি দিলে এরকম হবে। এই যে দেখছি আয়তনে চেঞ্জ হচ্ছে, বাট সরি আয়তনে স্থির আছে কিন্তু চাপ চেঞ্জ হচ্ছে। সমচাপ সমায়তনের পরে আমাদের জানতে হবে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে, তাকে সমষ্ণ প্রক্রিয়া বা ইংলিশে বলে আইসোথার্মাল প্রসেস বলে। আইসো মানে একই, থার্মাল মানে তাপমাত্রা, মানে একই তাপমাত্রা বিরাজ করতেছে। সমষ্ণ শব্দটার মধ্যে আসলে ডেফিনিশনটা দেওয়া আছে। সম মানে সেম, উষ্ণতা মানে তাপমাত্রা, একই তাপমাত্রা বিরাজ করতেছে। মানে আমি কোনো একটা সিস্টেম ধরলাম, কোনো একটা সিস্টেম আমি কাজ করতেছি, আমি কি করলাম, এই এটাকে যদি এক্সপ্যানশন করি বা সংকুচিত করি বা সম্প্রসারিত করি, তাহলে ভিতরে তাপমাত্রা কমে যাবে বা বেড়ে যাবে। আমরা জানি এটাকে যদি এক্সপ্যানশন করা হয়, সম্প্রসারণ করা হয়, তাহলে ভিতরে তাপমাত্রা কমে। কিন্তু তাপমাত্রাকে আমি কী করবো, বাইরের থেকে দিয়ে ফিক্সড রাখবো। আবার আমি যদি এটাকে সংকুচিত করি, তাহলে কী হবে, ভিতরে তাপমাত্রা বেড়ে যাবে। কিন্তু আমি কী করবো, কিছু তাপ ছেড়ে দিয়ে তাহলে কী করবো, ভিতরে তাপমাত্রা ফিক্সড রাখবো। তাহলে সমচাপ প্রক্রিয়ায় তাপের আদান প্রদান ঘটে তাপমাত্রা একই রাখার জন্য। তাপের আদান প্রদান ঘটে তাপমাত্রা একই রাখার জন্য। তাহলে আমরা বলতে পারি যে সমচাপ প্রক্রিয়ায় পাত্রের দেয়াল পরিবাহী পদার্থ দিয়ে তৈরি। খুবই ইম্পর্টেন্ট, এই তথ্যটা, এবং খুবই ইম্পর্টেন্ট। এই যে বললাম আমি যে এটাকে সম্প্রসারিত করলে ভিতরে তাপমাত্রা কমে যাবে, বাইরের থেকে আমি তাপ দিয়ে তাকিয়ে রাখবো, তাপমাত্রা স্থির রাখবো। তাহলে এটা তো স্বাভাবিকভাবে ঘটে না, এটা প্রকৃতিতে স্বাভাবিকভাবে ঘটে না, এটা আমাদেরকে করতে হবে। তাহলে আমি এখানে এই কথাগুলো বলার মাধ্যমে আসলে সমষ্ণ প্রক্রিয়ার অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলে ফেলছি। কেমন, তাহলে বৈশিষ্ট্যগুলো কী কী একটু যদি আসি আমরা, সমচাপ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো। সমষ্ণ প্রক্রিয়া 1 নাম্বার, এটি যেহেতু তাপের আদান প্রদান ঘটবে, তাহলে এটাকে আমরা বলতে পারি এটি বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমে তাপের আদান প্রদান ঘটে, তাপমাত্রা পরিবর্তন হবে না, কিন্তু তাপের আদান প্রদান ঘটবে। অর্থাৎ পাত্রের দেয়াল পরিবাহী পদার্থ দিয়ে তৈরি। তারপর 2, এই লেখচিত্রে যেহেতু আয়তনের পরিবর্তন ঘটবে, কেমন, হ্যাঁ, আয়তন বা সম্প্রসারণ ঘটবে বা সংকোচন ঘটবে, সংকোচন ঘটবে, কিন্তু আমরা বাইরের থেকে আবার কী করবো, তাপ সরবরাহ করবো, করে আমরা কি রাখবো, তাপমাত্রা ফিক্স রাখবো। তাহলে তাপমাত্রা ফিক্স রাখলে এখানে মানে আয়তনের পরিবর্তন ঘটলেও চাপের খুব বেশি পরিবর্তন ঘটবে না, যেহেতু আমি বাইরের থেকে তাপশক্তি সরবরাহ করে তাপমাত্রা সেম রাখবো। তাহলে লেখচিত্রটা কেমন হবে, ইন্ডিকেটর ডায়াগ্রামটা অনেকটা এরকম হয়। তাপমাত্রা চেঞ্জ হবে, বাট এই যে ওয়াই অক্ষ বরাবর যে পি আছে, এটা খুব বেশি চেঞ্জ হবে না, এটা ইন্টারেস্টিং ফিচার আমাদের মনে রাখতে হবে। এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, এটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, বললাম যেটা আমাদের করতে হয়।
হ্যাঁ, তাপমাত্রা কমে যাচ্ছে, বাইরে থেকে তাপশক্তি সরবরাহ করে তাপমাত্রা সেম রাখতে হয়। এবং এই প্রক্রিয়ায় বয়েলের সূত্রের একটা রূপ আছে, আমরা জানি বয়েলের সূত্রের রূপটা ওই যে আমরা যেটা করছিলাম P1 সমান মানে পিভি সমান ধ্রুবক। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বয়েলের সূত্রের রূপ। এরপরে এই প্রক্রিয়ার কৃতকাজের সমীকরণ আমরা বের করব। কৃতকাজের সমীকরণটা হবে এরকম, কৃতকাজ W সমান হবে nRT ln of V2/V1। এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের জানা থাকে, আমরা এই সমস্যা প্রক্রিয়া রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে পারবো। এরপর আমাদের অ্যাডিয়াবেটিক বা রুদ্রতাপীয় প্রক্রিয়া, সেটা জানলে আরও ভালো হবে আমাদের জন্য। তাহলে আমরা নেক্সট ক্লাস এটা দেখবো।